নমস্কার। ছোটবেলা থেকে আমাদের রানীমা ভোটে লড়ছেন, তবু এখনও হয় তিনি ভোটের নিয়মকানুন এখনও ভালো করে রপ্ত করে উঠতে পারেননি, নতুবা ইচ্ছে করেই মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক ইস্যুতে বিশুদ্ধ ঢপবাজি করে চলেছেন। আমি দুটি উদাহরণ দিচ্ছি। প্রথমটি হচ্ছে, আগে নাকি নির্বাচন কমিশন রাজ্য সরকারের কোনো অফিসারকে নির্বাচনের কাজে নিয়োগ করলে অনুমতি বা একটা বলা হতো, আপনারা 3টে নাম প্রস্তাব করুন এবং তারপরে নির্বাচন কমিশন তার থেকে একজনকে বেছে নিতেন। 1 নম্বর। 2 নম্বর, তিনি প্রথম থেকে বলে বেড়াচ্ছেন এখনও নোটিফিকেশন জারি হলো না, অথচ এইভাবে লোকজনকে সরানো শুরু হলো। প্রথম কথা, এই যে এমসিসি বলে বস্তুটা আছে, যার নাম মডেল কোড অফ কন্ডাক্ট, সেটা লাগুই হয় ইলেকশনের নোটিফিকেশনের পরে। অর্থাৎ নোটিফিকেশন মানে কি? মানে অমুক তারিখে ভোট হবে, অমুক তারিখে মনোনয়নের প্রথম দিন, অমুক তারিখে মনোনয়নের শেষ দিন, এই তারিখে ভোট হবে এবং এই তারিখে ভোট গণনা হবে। সুতরাং নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে বা আগে এখনও নির্ঘণ্ট বেরোলো না, নোটিফিকেশন বেরোলো না, অথচ এত অফিসারদের বদলি করা শুরু হয়ে গেল। এই কথা মানে যখন একজন মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ করে সেই মুখ্যমন্ত্রী যিনি কার্যত তার মেয়েবেলার সূচনা লগ্ন থেকে ভোট লড়ছেন, সেই 84 সাল থেকে 7-8টা লোকসভা লড়েছেন, এই নিয়ে দুটো বিধানসভাও লড়ে ফেলেছেন, একবার হেরে একবার জিতে, আবার তৃতীয়বার লড়তেই যাচ্ছেন। তিনি নোটিফিকেশন আর এমসিসির মধ্যে তফাৎ বোঝেন না? আমি বিশ্বাস করতেই রাজি না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির স্ট্র্যাটেজিটাই হলো সব ব্যাপারে ভ্রান্ত কথা বা বিভ্রান্তিকর কথা বলে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা। আর দ্বিতীয়ত, তিনি বারবার করে বলছেন যে আগে নাকি 3জন অফিসারের নাম চাওয়া হতো, তাদের মধ্যে থেকে একজনকে নেওয়া হতো। দেখুন, কবে এটা যদি আদৌ হয়ে থাকে তাহলে এটা একটা শিষ্টাচারের অঙ্গ বলে আমি মনে করতে পারি, কিন্তু তার বাইরে কিছু নাই। কেননা আইনে এমন কোনো কথা লেখা নেই যেখানে নির্বাচন কমিশন এমসিসি জারি হয়ে যাওয়ার পর সেই রাজ্যের অফিসারদের বদলি অথবা অন্যত্র চাকরিতে পাঠানো, অন্যত্র ইলেকশন ডিউটিতে পাঠানো বা সরিয়ে দেওয়া, অপসারণ, এগুলোর জন্য কোনো রকম প্রায়র পারমিশন স্টেট গভর্নমেন্টের প্রয়োজন হয়। আর শিষ্টাচারের কথা যদি বলেন, কে কাকে স্যাটান চ্যান্টিং স্ক্রিপচার্স। দেখুন, আমাদের দেশে সুপ্রিম কোর্ট একবার নয় একাধিকবার বলেছে যে তারা চান না কোনো রাজ্যে ডিজি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তিনি অতিরিক্ত দায়িত্বে থাকুন। আমাদের রানীমা কি করেছিলেন? এই যে রাজীব কুমার এত দিন ধরে ডিজির দায়িত্ব পালন করেছেন, সেটা কিন্তু পূর্ণ সময়ের ডাইরেক্টর জেনারেল হিসেবে নন, ওই তার অতিরিক্ত চার্জ হিসেবে তিনি ডিজি হয়েছিলেন, যেটা সুপ্রিম কোর্টের রায়ের একেবারে পরিপন্থী। 2 নম্বর, একবার ইউপিএসসির রেকর্ডগুলো খুলে দেখলে জানতে পারবেন যে কিভাবে রাজ্য সরকার একজন পূর্ণ সময়ের ডিজি অ্যাপয়েন্টমেন্ট রুখতে কত রকমভাবে
সেই বিষয়টাকে প্রলম্বিত করে গেছেন। আর 3 নম্বর, তার চেয়েও বড় অন্যায়, রাজীব কুমার আর যাই হন, তিনি আইএস নন, তিনি আইপিএস, অথচ তাকে পূর্ণ সময়ের জন্য দীর্ঘদিন যে দফতরের সেক্রেটারি করে রাখা হয়েছিল, সেই তথ্য প্রযুক্তি দফতর, সেখানে আইনত তিনি ঢুকতেই পারেন না, কেননা ওই বিভাগের সচিবের পদটা একেবারেই আইএএস ক্যাডারদের জন্য নির্দিষ্ট। সেই রানিমা আজকে শিষ্টাচারের গল্প শোনাচ্ছেন, অমুক বলছেন, তমুক বলছেন, ইত্যাদি এবং ইত্যাদি। কিন্তু এখানেই যদি তিনি থেমে যেতেন, তাহলে বোঝা যেত যে এটা রাজনীতির অংশ, তিনি রাজনীতি করতে এইসব কথা বলছেন, সব কিছু জেনে শুনেই যে যা বলছেন সেগুলো অর্থহীন, নিজে যা করেননি, কোনো দিন করার কথা ভাবেননি, সেটাকে অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন। এই যে ধরুন, এর আগে কয়েকবার বলেছি, আজকে ফাইনালি বলে দিলাম, সেটা হচ্ছে এই যে 10 জন সিনিয়র আইএএস অফিসারকে টপকে একজন মহিলাকে চিফ সেক্রেটারি করা, এটা কোন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ শিষ্টাচার বলতে পারেন? তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে ভদ্রলোককে হোম সেক্রেটারি করা হয়েছে, তিনিও এই ক্যাডারদের মধ্যে অত্যন্ত জুনিয়র। তিনি ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নেই, দক্ষ মানুষ তাও হতে পারেন, কিন্তু হোম সেক্রেটারি হওয়ার জন্য যে পরিমাণ অভিজ্ঞতার প্রয়োজন এবং ধাপে ধাপে উঠে আসার প্রয়োজন, তা কিন্তু তিনি ওঠেননি। নন্দিনী চক্রবর্তী যদি 10টা ধাপ এক লাফে উঠে গিয়ে থাকেন, তাহলে এই মিস্টার মিনা কত ধাপ উঠেছেন আমি ঠিক বলতে পারবো না। কিন্তু এই দুটোই হলো রাজ্য প্রশাসনের সবচেয়ে ক্রুশিয়াল আমলাতান্ত্রিক পোস্ট, এবং দুটি ক্ষেত্রেই আমাদের মুখ্যমন্ত্রী শিষ্টাচারের গুলি মারুন, নিয়ম কানুন প্রথা এইসব কোনো কিছুরই তোয়াক্কা করেননি। আর তিনি এখন নির্বাচন কমিশনকে শিষ্টাচারের গল্প শোনাচ্ছেন, এমসিসিআর নোটিফিকেশনের মধ্যে গুলিয়ে দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে চলেছেন যে দেখো ভাই, নির্বাচন কমিশন কতখানি প্রতিহিংসাপরায়ণ, যে তারা এইভাবে আমার সরকারকে কার্যত পঙ্গু করে দিয়ে অঘোষিত রাষ্ট্রপতি শাসন। কোনোদিন শুনেছেন অঘোষিত রাষ্ট্রপতি শাসন হয়? অঘোষিত জরুরি অবস্থা বলে একটা কথা আজকের রাজনীতিতে চালু আছে, তার অর্থ যদি বা বোঝা যায়, অঘোষিত রাষ্ট্রপতি শাসন বলতে কি বোঝায় বলুন তো? এখনো পর্যন্ত কি এই যে নতুন রাজ্যপাল, তিনি রাজ্য সরকারের প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে নিয়েছেন বলে আপনাদের কারো কাছে কোনো খবর আছে? সুতরাং রাষ্ট্রপতি শাসন এমন একটা বস্তু যেটা ঘোষণা না করে লাগু করার কোনো প্রশ্নই ওঠে না। অঘোষিত রাষ্ট্রপতি শাসন আর মমতা ব্যানার্জি সৎ, এই দুটো একই রকম অক্সিমোরন। সুতরাং অঘোষিত রাষ্ট্রপতি শাসন, তার আগে বলতেন অঘোষিত জরুরি অবস্থা। আসলে যেটা অঘোষিত আর ততটা নয়, সেটা হলো 2026-এর ভোটের আগে আমাদের মুখ্যমন্ত্রীর চেহারা দেখলেই বোঝা যায়, তার কথাবার্তা বলার ভঙ্গি দেখলেই পরিষ্কার হয়ে যায় যে তিনি আসলে ভিতরে ভিতরে থরথর করে কাঁপছেন। কেননা তিনি বুঝতে পেরেছেন যে তার নির্বাচনের খেলাটা, জেতার খেলাটা এবার প্রতিপক্ষ বিজেপি তো ধরেই ফেলেছে, নির্বাচন কমিশনও ধরে ফেলেছে। তবু কি আমাদের রানিমা দমে যাওয়ার পাত্র? আদৌ নন। আজকেই তিনি তার কোনো এক অনুগত বসংবাদ উকিলকে দিয়ে
একটা পিআইএল করে দিয়েছেন হাইকোর্টে, যাতে তিনি মনে করছেন যে একটা পিআইএল করলে হয়তোবা এই যে একের পর এক অফিসারকে বদলি করা হয়েছে, অপসারণ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলো তিনি রদ করে দিতে পারবেন। এখন কি আর বলবো বলুন, মূর্খের নানা রকম স্বপ্ন থাকে। হয় এটা একেবারে মূর্খের একটা পদক্ষেপ, নতুবা একেবারে শেয়ানা মস্তিষ্কের পদক্ষেপ। তারা জানেন যে এই মামলা করাই হয়েছে একথা জেনে, যেটা ধোপে টিকবে না হাইকোর্টে। আর হাইকোর্ট একবার না বললে ওখানে তো কোল পেতে বসে আছে একেবারে ব্যাটারি অফ লয়ার্স। কপিল আছে, অভিষেক আছে, শ্যাম দিওয়ান আছে, সিদ্ধার্থ লুথ্রা আছে, গুরুস্বামী আছে। এরা সব আসুন 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 করে এই মামলাটা নিয়ে আবার এক প্রস্থ সুপ্রিম কোর্টে নাটক করার চেষ্টা করবে। অন্য কিছুই নয়, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফুটেজ খাওয়া এক্সারসাইজ। অর্থাৎ একজন কোণঠাসা, কার্যত দেওয়ালে পিঠ থেকে যাওয়া মুখ্যমন্ত্রী নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য, খবরে রাখার জন্য নিত্য নতুন অছিলা খুঁজে কিছু না কিছু করে যাচ্ছেন। আজকে এই যে পিআইএলটা জমা পড়েছে হাইকোর্টে, সেটাও একেবারেই তার ব্যতিক্রম নয়। এতে কি বলা আছে? এসেনশিয়ালি বলা আছে 2026 সালের এই 15, 16, 17, 18 তারিখে যেসব অধ্যাদেশ জারি করা হয়েছে প্রশাসনিক ক্ষেত্রে, সেগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং তাতে বলা হয়েছে যে ব্যাপক হারে বদলি এবং অপসারণ হয়েছে। বিতর্কিত পদক্ষেপগুলির মধ্যে রয়েছে মুখ্য সচিব, পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব, একাধিক জেলা শাসক, পুলিশ সুপার, অন্যান্য উচ্চপদস্থ আইএএস ও আইপিএস আধিকারিকদের বদলি। ফ্যাক্ট। আবেদনে বলা হয়েছে যে এ রাজ্যের বহু সিনিয়র ক্যাডার অফিসারদের অন্য রাজ্যের নির্বাচনের অবজারভার করে পাঠানো হয়েছে। 3 বলেছেন যে এই বদলির ব্যাপ্তি ও সময়কাল নির্বাচনের ঠিক আগে রাজ্যের প্রশাসনিক কাঠামোকে অভূতপূর্বভাবে ভেঙে ফেলার শামিল। অর্থাৎ আর্টিকেল 324 অফ কনস্টিটিউশন যেটা বলে এই নির্বাচন কমিশন এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, তার স্পিরিটটা হলো যে তাদেরকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। কিন্তু সেটাকে ব্যবহার করে এই ধরনের খামখেয়ালি, বিদ্বেষপ্রসূত, ইংরেজিতে যাকে বলে ম্যালাফাইডি, এবং কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, মানে ক্ষমতার আড়ালে ক্ষমতার অপব্যবহার, এইসব গুরুতর অভিযোগ একটার পর একটা করে। আর তার চাইতেও হাস্যকর কিন্তু গুরুতর অভিযোগ যে এটা নাকি একটা রিটালিয়েটরি মেজার। অর্থাৎ যেহেতু টিএমসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব সংসদে এনেছে, অতএব তিনি বদলা নিতে এই ধরনের কাজকর্ম করছেন। এখন কিছু বলার নেই, যে কোনো লোক একটা পিআইএল ঠুকে দিতে পারে আমাদের দেশে। আর তারপরে বলেছে সাংবিধানিক দিক থেকেও আবেদনটা ফেডারেল কাঠামো লঙ্ঘনের অভিযোগও উত্থাপন করেছে, যা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এইটা এখন খুব ফেভারিট আর্গুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টেও আইপ্যাক মামলায় ফেডারেলিজমে নিয়ে লেকচার শুনলাম। তারপরে এটাও আমরা শুনলাম যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ
যেটা কেশবানন্দ ভারতীর কেসে বলা হয়ে গেছিল, সেটাও লঙ্ঘিত হচ্ছে ইত্যাদি নানাবিধ অভিযোগ দিয়ে আজকে জমা করা হয়েছে। খুব সম্ভবত সোমবার এর শুনানি শুরু হলেও হতে পারে। শুনানি শুরু হলেই যে সোমবার সেটা নিষ্পত্তি হবে তার কোনো কথা নেই। তার কারণ উল্টো পক্ষকে সময় দিতে হবে, তারা কাউন্টার এফিডেভিট জমা দেবেন, তারপর রাজ্য সরকার ইচ্ছে করলে রিজয়েন্ডার এফিডেভিট দিতে পারে, তারপর আবার ইলেকশন কমিশন রিপ্লাই দিতে পারেন। সব মিলিয়ে একটা প্রসেসের সূচনা হয়েছে মাত্র, তার চেয়ে বেশি কিছু হয়নি। এবার যেটা বলা যাক সেটা হচ্ছে যে প্রথম কথা, আইনে কোথাও বলা নেই যে নির্বাচন কমিশনকে প্রায়ের কনসেন্ট নিতে হবে রাজ্য সরকারের কাউকে বদলি বা অপসারণ ইত্যাদি করার জন্য। এখানে কি বলা আছে? এখানে কনস্টিটিউশন ইজ ভেরি ভেরি ক্লিয়ার। আর্টিকেল 324 বলছে যে ইট ভেস্ট দ্য সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশনস ইন দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং এটা দিস ইজ এ প্লেনারি পাওয়ার, ওয়াইড অ্যান্ড রেসিডুয়ারি। এখানে প্লেনারি পাওয়ার মানে হচ্ছে যে এই ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারুর নেই, এমনকি আদালতেরও নেই। যখন ইট অপারেটস স্পেশালি হোয়ার এক্সিস্টিং লজ আর সাইলেন্ট অর ইনসাফিসিয়েন্ট। তার চেয়েও বড় কথা, এ বিষয়ে সুপ্রিম কোর্ট একের পর এক মামলায় বলেছে যে যেহেতু এই প্লেনারি পাওয়ার ইসিআই এর আছে, অতএব তারা যদি মনে করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য এই কাজগুলো করার প্রয়োজন, তাহলে অবশ্যই তারা করতে পারে। দ্বিতীয় হচ্ছে এমসিসি ফেজ, মানে মডেল কোড অফ কন্ডাক্ট একবার লাগু হয়ে গেলে কি কি জিনিস হয়, তখন ইসিআই অ্যাসিউমস এফেক্টিভ কন্ট্রোল ওভার ইলেকশন রিলেটেড অ্যাডমিনিস্ট্রেশন। কারণ এখন গোটা অ্যাডমিনিস্ট্রেশনটাই হচ্ছে ইলেকশন রিলেটেড। এখন আলাদা করে তো আর অ্যাডমিনিস্ট্রেশন বলে কোনো বস্তু নেই। এই পিরিয়ডে স্টেট গভর্নমেন্ট ক্যানট টেক মেজর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস লাইক ট্রান্সফার্স অ্যান্ড পোস্টিংস উইদাউট ইসিআই অ্যাপ্রুভাল। এখানেও কিন্তু রাজ্য সরকার এই এমসিসি লাগু হওয়ার পরেও বেশ কয়েকজন পুলিশকে এখান থেকে ওখানে পাঠিয়েছেন। কনভার্সলি ইসিআই ক্যান ডাইরেক্ট ট্রান্সফার অন ইটস ওন অথরিটি হয়ে গেল। এবং কাদেরকে তারা সরাতে পারে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, চিফ সেক্রেটারি, ডিজিপি, এই দুজনের ক্ষেত্রে অবশ্য ইন এক্সেপশনাল কেসেস সরানো হয়। এবং পশ্চিমবঙ্গে সেই কেসগুলো যে কতখানি এক্সেপশনাল সেটা যে কোনো পশ্চিমবঙ্গবাসী জানে। আমাদের চিফ সেক্রেটারি যদি আর 5টা রাজ্যের চিফ সেক্রেটারির মতো বিহেভ করতেন, কিংবা তার নিয়োগটাই এইভাবে একটা পয়জনাস পদ্ধতির মধ্যে দিয়ে না হতো, তাহলে তো এইসব প্রশ্ন উঠতো না। একইভাবে ডিজির ক্ষেত্রেও উঠতো না। আর তার মানে কি? তার মানে হচ্ছে যে রাজ্যের কনসেন্ট কেন প্রয়োজন নেই? 3টে কারণে। 1 নম্বর, কনস্টিটিউশনাল সুপ্রিমেসি ইন ইলেকশন ম্যাটার্স। এটা একেবারে ভারতবর্ষের সংবিধান বি.আর. আম্বেদকরের তৈরি করা 324 নম্বর ধারায় দিয়ে গেছে। এবং আর তার চেয়েও বড় কথা, এই যে নির্বাচন কমিশন অর্ডারগুলো দেয়, সেই অর্ডারগুলো কিন্তু তারা সরাসরি অফিসারদের দেয় না, দেয় রাজ্য সরকারেরই মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ যে রদবদল বা অপসারণ, সেগুলো চিঠি দেওয়া হয় চিফ সেক্রেটারিকে, আর পুলিশের ক্ষেত্রে ডিজি অথবা
সেই অঞ্চলের সিপিকে, এবং যেখানে বাকি রেকমেন্ডেশনের সঙ্গে এই রেকমেন্ডেশনের তফাৎ, সেটা হলো দিজ ইনস্ট্রাকশনস আর বাইন্ডিং, নট রিকোয়েস্ট। এটা মানতেই হবে। অর্থাৎ আজকে যে ভদ্রলোক নারাইলা হয়েছেন চিফ সেক্রেটারি অথবা হোম সেক্রেটারি হয়েছেন সঙ্ঘমিত্র ঘোষ, এদের কাছেই কিন্তু নির্বাচন কমিশন চিঠি পাঠায় এবং তারপর এরাই সংশ্লিষ্ট লোকেদের বলে যে অ্যাজ পার ইলেকশন কমিশন ডাইরেক্টিভ ইউ আর হেয়ার বাই ট্রান্সফার ফ্রম হেয়ার টু দেয়ার এটসেট্রা এবং এটসেট্রা। 3 নম্বর হচ্ছে জুডিশিয়াল পজিশনটা কি, এ ব্যাপারেও একেবারে প্লেনারি পাওয়ার। ইসিআই যখন খুশি এই এমসিসি পিরিয়ড চলাকালীন যাকে খুশি রিমুভ করতে পারে, এবং তাই বলে কি ইসিআই এর ক্ষমতা একেবারে অবাধ এবং নিরঙ্কুশ? কোনো ক্ষমতাই কিন্তু আমাদের সংবিধানে কাউকে স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ রাখেনি, এক্ষেত্রেও নেই। যদি প্রমাণ করা যায় যে দিস অ্যাকশন ইজ আরবিট্রারি, অর্থাৎ গায়ের জোরে করা হয়েছে, ইট ইজ ম্যালাফাইডি, অর্থাৎ ব্যাড ফেইথ এর পিছনে কাজ করছে, এবং ইট কজেস অ্যাডমিনিস্ট্রেটিভ প্যারালিসিস, অর্থাৎ গোটা প্রশাসনিক কাঠামোটাই পঙ্গু হয়ে গেল, যে এক্সকিউজটা ইদানিং মুখ্যমন্ত্রী সর্বত্র দিয়ে বেড়াচ্ছেন। আর যদি ইট ভায়োলেটস ফেডারেল ব্যালেন্স ইন অ্যান এক্সেসিভ ওয়ে, এখন এই কথাগুলোই কিন্তু আজকে যিনি পিআইএল ফাইল করেছেন তিনি তার আবেদনে লিখেছেন। এখন বটম লাইন হচ্ছে যে এই যে এরা বলছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যারালিসিস, এই আর্গুমেন্টটা ভ্যালিড হতো যদি ধরুন চিফ সেক্রেটারি, ডিজিপি, ডিএম, এসপি লেভেল অফিসারদের অপসারণ করা হলো, অথচ তাদের বদলে কে বা কারা আসবেন সেটা অনির্ধারিতই থেকে গেল। এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। ডেপুটেশন অফ আইপিএস অফিসার্স আউটসাইড দ্য স্টেট রেজাল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যাকুয়াম, এটা হয়নি। ফলে ইসিআই পাওয়ার ইজ ওয়াইড, সে তো ঠিকই আছে, যদি এই যিনি মামলাটি করেছেন ইনি প্রমাণ করতে পারেন যে এর ফলে ডিসরাপশন অফ ল অ্যান্ড অর্ডার হয়েছে কিংবা ব্রেকডাউন ইন এসেনশিয়াল সার্ভিসেস হয়েছে, একমাত্র সেক্ষেত্রেই কোর্ট ইন্টারভিন করতে পারে এবং বলতে পারে যে এটা করা ঠিক হয়নি, ওটা করা ঠিক হয়নি, একে ফেরত আনো, ওকে ফেরত আনো, এটসেট্রা। এখন ম্যালাফাইডি বা রিটালিয়েশন আর্গুমেন্টটা হচ্ছে ইজ এ জোক। এখানে শুধু মুখে বললে তো হবে না, আদালতকে ক্লিয়ার ডাইরেক্ট এভিডেন্স দেখাতে হবে যে এটা একটা খারাপ দুষ্ট বুদ্ধি নিয়ে নির্বাচন কমিশনার এ কাজ করেছেন এবং এটা মিয়ার টাইমিং কোইন্সিডেন্স ইজ ম্যালাফাইডি। এখন সেক্ষেত্রে রাজ্য সরকারকে দেখাতে হবে ইন্টারনাল কমিউনিকেশন, কি চিঠিপত্র আছে, প্যাটার্ন অফ টার্গেটিং স্পেসিফিক অফিসার্স, আর কোথায় ইসিআই এর যে প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সেখান থেকে ডিভিয়েট করা হয়েছে। সেটা যদি প্রমাণ করা না যায় তাহলে এই মামলা ভোগে চলে যাবে। কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, এটার কার্যত কোনো আইনগত ভিত্তিই নেই, এবং এটা কিভাবে প্রমাণ করা যাবে যে চিফ ইলেকশন কমিশনারের অ্যাকশন ম্যানিফেস্টলি আনরিজনেবল, কিংবা এর সঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কোনো সম্পর্ক নেই। ভায়োলেশন অফ ফেডারেল স্ট্রাকচারটি ইকুয়ালি একটা খুব উইক লিগাল আর্গুমেন্ট,
এখন এই তাহলে কি এই প্রতিবেদন বা আবেদন ধোপেই টিকবে না? দেখুন, আমি তো সেটা বলতে পারবো না। এখন নিউট্রালিটি ডকট্রিন বলে যে কথাটা আছে, সেটা হচ্ছে, তার মানে হচ্ছে কোনো অফিসার যদি এক পদে এক জেলায় অনেক দিন থাকেন, তাহলে রুটিনলি তাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। একে বলে রিস্ক অফ বায়াস। এবং এই ট্রান্সফারগুলো করতে হয় এসেনশিয়ালি টু প্রোভাইড এ লেভেল প্লেইং গ্রাউন্ড টু অল কন্টেন্ডিং পার্টিস। এখন এই ধরনের রিসাফল কি প্রথম পশ্চিমবঙ্গে হলো? মোটেই না। ইউপিতে হয়েছে, বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গের পূর্ববর্তী নির্বাচনেও হয়েছে। এখন ইসিআই এর তো কোনো দায় নেই প্রমাণ দেখানোর, শুধু উল্টো পক্ষকে প্রমাণ দাখিল করে এটা করতে হবে। সবচেয়ে বড় কথা কি জানেন? বড় কথা হলো, সমস্ত বড় পদে, সেটা মুখ্য সচিব হোক, হোম সেক্রেটারি হোক, ডিজি হোক, পুলিশের কমিশনার হোক, ডিআইজি হোক, আইজি হোক, কমিশনারেটের সিপি হোক, ডিএম হন বা এসপি, যতগুলো ভ্যাকেন্সি তৈরি হয়েছে বা অপসারণের ফলে, প্রত্যেকটা প্রায় সঙ্গে সঙ্গে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রিপ্লেসড হয়ে গেছে। অতএব অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি largely by and large remains intact. So where is the question of disruption? নন্দিনী চক্রবর্তী চিফ সেক্রেটারি থাকলে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা খুব সচল থাকে, আর তার চাইতে কয়েক বছরের সিনিয়র একজন অত্যন্ত দক্ষ এবং সৎ অফিসার চিফ সেক্রেটারি হলে সেটা ভেঙে পড়ে। এই আর্গুমেন্ট দিয়ে আপনি হয়তো 2-4টে হাততালি পেলেও পেতে পারেন, কোর্টে কোনো কুল কিনারাই পাবেন না। একই কথা প্রযোজ্য সঙ্ঘমিত্রা ঘোষের সঙ্গে সম্পর্কে। তিনিও একজন অত্যন্ত দক্ষ এবং উচ্চ পদস্থ আইএস অফিসার, যার কপাল থাকলে নন্দিনী চক্রবর্তীর জায়গায় বসার কথা ছিল। তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আছে? এবং একবার তিনি হোম সেক্রেটারির দায়িত্ব পালন করার পরে প্রশাসনিক ক্ষেত্রে কোনো রকম গ্যাপ বা ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে? যত ডিএমকে বদলি করা হয়েছে তাদের জায়গায় নতুন লোককে আনা হয়েছে। একই কথা প্রযোজ্য এসপির ক্ষেত্রেও। কেননা এরপরে যখন সত্যিই যদি মামলার শুনানি হয়, এটা আমার ধারণা ডিসমিসডই হয়ে যেতে পারে। আফটার অল পিআইএল তো, সবাই পিআইএল দেখিয়ে একটা না একটা মামলা ঠুকে দেয়, এটাই ইদানিংকালের রেওয়াজ। যদি এটা শুনানির পর্যায় পর্যন্ত এগোয়, তাহলে কিন্তু আদালত এই রাজ্য সরকারের কৌশলীর কাছ থেকে প্রমাণ চাইবেন। কোন জেলাতে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে দেখান, কোন জায়গায় এসেনশিয়াল সার্ভিসেস ডিসরাপ্টেড হয়েছে দেখান। তখন তো কিচ্ছু বলতে পারবেন না, কিন্তু তবু মামলা করতে হবে। বাঙালকে হাইকোর্ট দেখাতেই হবে, নইলে যে মান থাকে না, নইলে মোদেরই যাবে মান। এইরকমভাবে আর কত চেষ্টা, বৃথা চেষ্টা, অসফল চেষ্টা, হাস্যকর চেষ্টা, রিডিকুলাস চেষ্টা, ম্যালাফাইডি চেষ্টা একটা রাজ্য সরকার আমার আপনার টাকায় করে যাবে বলতে পারেন? নমস্কার, ভালো থাকবেন।